নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম ঘটনা পাঠিয়েছে আমাদের অলৌকিক জোনের একদম ছোট্ট এক সদস্যা শরণ্যা। শরণ্যা বলছে, আন্টি আমি খুব ছোট, আমি একটা আমার মায়ের মুখে শোনা ঘটনা তোমাকে বলছি, তোমার যদি ভালো লাগে শুনিও। আমার মায়ের কাকিমা খুব সুন্দরী ছিলেন। তো বাড়িতে ম্যাক্সিমাম সময় উনি খোলা চুলে থাকতেন আর ওনাকে এত সুন্দর লাগতো। তো দুপুরবেলায় যখন উনি ছাতে কোনো জামা কাপড় মেলতে যেতেন বা তুলতে যেতেন, তখনও বাড়ির বড়রা বারণ করতো যে চুল খুলে যেও না, তো তিনি চুল খুলে অনেক সময় যেতেন। তো সেরকমই একদিন চুল খুলে গেছেন ছাতে। তো ওদের ছাতের পাশেই মানে প্রচুর নারকেল গাছ, বট গাছ, জাম গাছ সব কিছু ছিল। তো সেই কাকিমাটি জামা কাপড় শুকুর দিতে গিয়ে চোখটা যায় নারকেল গাছের কাছে। নারকেল গাছে চোখ যেতে দেখে একজন মহিলা উল্টো হয়ে ঝুলছে, মুখটা নিচের দিকে, এবং মুখটা নিচের দিকে হলে চুলটা ঝুলবে, আর পা দুটো ওপর দিকে এবং পা দুটো বেঁকা, ঠিক যেন আংটার মতো গাছের সঙ্গে মানে নারকেল গাছের সঙ্গে লেগে আছে, ঠিক যেমন হুকের মতন আর কি। তো এই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় কাকিমা, তারা হুড়ো করে ভয়ে চিৎকার করে নেমে আসে। পরবর্তীকালে বাড়ির সবাইকে ডাকে, তারা ছাদে যায়, কি তারা কিছু দেখতে পায় না। তো ওনার শাশুড়ি বিষয়টা বিশ্বাস করেছিলেন, বাড়ির আর কেউ বিশ্বাস করেনি, বলে ও দুপুরবেলা মনের ভুল, ও গাছে কি না কি পাখিটা কি বা বাদুর টাদুর ছিল, ও তুমি ওইসব ভেবেছ, ওসব চোখের ভুল, মনের ভুল, অমন হয়। কেউ বিশ্বাস করে না, ওই একজনই বিশ্বাস করেছিলেন। তারপর তাকে বলতেন তুমি এরকম চুল খুলে যাবে না বা কিছু, সে মেনেও চলছিল। কিন্তু তারপর কিছুদিন পর আস্তে আস্তে তার শরীর খারাপ হতে থাকে, এবং শরীর খারাপ হতে হতে একটা সময় সে কাকিমা মারা যান আকস্মিকভাবে। এই ছিল ঘটনাটা, খুবই দুঃখজনক একটা ঘটনা, খুব ছোট ঘটনা, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনিও খুব ছোট্ট একজন মানুষ। আশা করি তোমাদের ভালো লাগলো, একটা মিষ্টি করে বলে পাঠিয়েছে ও, তোমরা ওকে উৎসাহ দিও, এই আশা রাখবো আমি। ঘটনাটি পাঠিয়েছেন মধুরিমা সাহা। উনি লিখছেন, সহেলি আমি আমার স্বামীর কর্মসূত্র অনুযায়ী বর্ধমানে আছি এখন, তাই বর্ধমান থেকে ঘটনা লিখছি, তবে আমাদের আসল বাড়ি কলকাতা। লোকে কাজের সূত্রে কলকাতায় যায়, আমাদের উল্টো, আমরা কলকাতার দিক থেকে বর্ধমানে এসেছি। সে যাই হোক, এটা জীবিকা। কিন্তু এখানে এসে আমি অনেক অলৌকিক ঘটনা, বিশেষ করে আমি যে পাড়ায় এসেছি, এত সুন্দর একটা পরিবেশ, অনেক বয়স্ক মাসিমারা আছেন, তাদের কাছ থেকে অনেক গল্প শোনা যায়। বিকালবেলায় প্রায় দিন আমি আমার বাচ্চাটাকে নিয়ে হাঁটতে বেরোই, তো ওই মাসিমাদের গ্রুপের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেছিল। আরও গল্প বলেছেন, তবে আজকের এই গল্পটা যে মাসিমা বলেছেন, সেই মাসিমার বাড়িতে যে মেয়েটি কাজ করে ধর্মে, সেই মেয়েটি মুসলিম, সেই মুসলিম মেয়েটি মাসিমাকে গল্প বলেছেন, আর মাসিমা বিভিন্ন কথার সূত্রে ঘটনা আমাকে বলেন। বলছেন মেয়েটি মুসলিম পরিবারের, মেয়েটির দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। মেয়েটির দাদা, তার নাম সিরাজ, তাকে দেখতে নাকি অসম্ভব সুন্দর। মাসিমা বলেছেন যে আমি ছেলেটিকে নিজে দেখেছি, সত্যি বড্ড সুন্দর দেখতে ছেলেটাকে। আর ওর বোন যে আমাদের বাড়ি কাজ করে, ও রূপগুণে সবাইকে হার মানায়। যাই হোক, সিরাজ কলেজে পড়তো, কি কলেজ কি বৃত্তান্ত এত ডিটেলে ওরা রাজি নয় বলতে। যাই হোক, কলেজে পড়তো, ট্রেনে করে যেত আসতো। তো ট্রেনে করে যাতায়াত করতে করতে, আমরা তো জানি জেনারেল কম্পার্টমেন্টে সবাই ছেলে মেয়ে সবাই ওঠে, কোনো অসুবিধা নেই। তো তবুও সিরাজের প্রায় চোখ পড়তো একটা সুন্দরী মেয়ের দিকে, যখন ও ফিরে আসতো তখন প্রায় দিন ওর চোখ পড়তো। ও খালি ভাবতো এবং দেখতো মেয়েটা ওদের মতোই মুসলিম সম্প্রদায়ের, ওর পোশাক আশাক দেখে বোঝা যেত। মুখটা খোলা থাকতো, ও হিজাবের মধ্যে থাকলেও মুখটা খোলা থাকতো বলে তাকে দেখতে পেত। ও চোখ সরিয়ে নিত, দরকার নেই মেয়েদের দিকে তাকানো। এবার মানুষের মন দীর্ঘদিন মেয়েটাকে দেখছে ওদেরই কম্পার্টমেন্টে, আর যেখানে ও ওঠে তাতেই ওকে দেখা যায়, এটা একটা অদ্ভুত বিষয়। দ্বিতীয়ত, ওর সঙ্গে আর কোনো বান্ধবী বা কাউকে দেখা যায় না, এবং ওরা কোনো দিন লেডিসে ওঠে না,
প্রতিদিন ওই একই সময় ওই কম্পার্টমেন্টে উঠতো। তো সিরাজের ব্যাপারটা না মাথায় খুব চাড়া দিয়েছিল, যে ব্যাপারটা কী, মানে একই কম্পার্টমেন্টে উঠছে, জেনারেলে ঠিক আছে উঠতেই পারে মানুষ, সেটাতে কোনো সমস্যা নেই, তো মেয়েরা তো লেডিস কম্পার্টমেন্ট প্রেফার করে, সেখানে একা একা রোজ একই কম্পার্টমেন্টে একই জায়গায় দাঁড়িয়ে থাকে মেয়েটা। তো কিন্তু আদার্স কোনো কিছু, এটা ছাড়া কোনো কিছু অস্বাভাবিকত্ব তার মধ্যে দেখা যায়নি। মেয়েটা নিজের মতো রাস্তার দিকে বা ট্রেন থেকে যেমন লোকে আকাশের দিকে তাকিয়ে থাকে সেরকম তাকিয়ে থাকা, বা ব্যাগ থেকে বার করে কি টুকটাক দেখে টাকে, তো কোনো অস্বাভাবিকত্ব মেয়েটার মধ্যে নেই, স্বাভাবিক মেয়ে। এরকম বেশ কিছুদিন যাবার পর একদিন একটা কি প্রসঙ্গে বলছে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, হঠাৎ হয়তো সিগন্যাল পায়নি বা কিছু, অনেক লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কে বলছে ট্রেন লাইনে কোনো গরু এসে গেছিলো, একটা দুর্ঘটনা ঘটেছে বা কিছু, তাই জন্য তাকে সরানো হবে, তারপর ট্রেন চলবে, কে আর একরকম কথা বলছে। কিছু লোক তো অতি উৎসাহী, তারা নেমে দেখতে গেল যে আসলে ব্যাপারটা হয়েছে কি, কেন ট্রেন দাঁড়িয়ে আছে। কেউ কেউ বললো এই হয়ে গেল, সব নেমে টেমে যাও, এখন কে কোন দিকে যাবে যাও, ও আর যাবে না। ট্রেনটা দাঁড়িয়েছে এমন একটা বিকট জায়গায় যে ওখান থেকে নেমে স্টেশন তো বহু দূর, ওইভাবে মাঠের ওপর দিয়ে হাঁটবে, তাছাড়া হাঁটার মতো জায়গাও তো সব জায়গায় থাকে না, নেমে করবেই বাকি। যাই হোক, এরকম নানা রকম ভাবছে, মেয়েটিও চুপচাপ দাঁড়িয়ে আছে, সে তার রুমাল দিয়ে কপালের ঘাম মুছছে। সিরাজ মানে সুযোগ পেয়ে কথা বলে মেয়েটির সঙ্গে, কি বিপদ বলুন তো, এরকমভাবে ট্রেন দাঁড়িয়ে গেল, এবার কি করা যায়। এভাবে এক কথা দু কথা বলতে বলতে সেদিন মেয়েটির সঙ্গে ওর প্রথমবার কথা হয়। মেয়েটি স্বাভাবিকভাবে কথাবার্তা বলে, তবে মেয়েটি যে প্রচণ্ড কথা বলে তা না, যেটুকু প্রশ্ন করছে সিরাজ ও ততটুকুই উত্তর দিচ্ছে, তার বাইরে বেশি কথা মেয়েটা বলছে না, উত্তর দিচ্ছে, উল্টো দিকে তাকিয়ে আছে, উল্টো দিকে তাকিয়ে আছে। সমস্ত কথাবার্তা নানা রকম হওয়ার পর ওরা একে অপরের ফোন নাম্বার, সিরাজই চায়, সাহস করে মেয়েটিও দেয়, তো দুজনে নাম্বার দেখে নেয় ঠিকঠাক নাম্বার দিয়েছে কি না, তারপর ট্রেন ছেড়ে দেয়, ওরা ওদের জায়গায় পৌঁছে যায়। তো ওদের জায়গায় পৌঁছে গিয়ে স্টেশনে নেমেই এমন কিছু ভিড় ছিল না, তো মেয়েটাকে দেখতে পায় না। ও ভাবে যে লোকাল এরিয়া, একটা ছেলের সঙ্গে গল্প করছে দেখলে যদি অনেকের তো পরিবারের সমস্যা হতে পারে, তাই হয়তো তাড়াহুড়ো করে মেয়েটা নেমে বেরিয়ে গেছে, অসুবিধা কিছু নেই, হতেই পারে। তো এরপর থেকে প্রায় মেয়েটার সঙ্গে দেখা হতো ট্রেনে, প্রায় বলতে প্রায় প্রতিদিনই। আর ওরা দুজন গল্প করতে করতে এবং বাড়িতে ফোনেতে ওই মেয়েটারও ফোন আসতো, ছেলেটিও কথা বলতো, গল্প করতো। প্রায় 3-4 মাস হওয়ার পর বেশ কেটে গেছে, ওদের সম্পর্ক বেশ শক্তপোক্ত হয়েছে। সিরাজ বলছে এবার তো আমি তো বাড়ির আমাদের কাজ আছে, তো বাড়ির বাবা কাকাদের যে কাজ, চাচা বলে ওরা, ওদের ওই কাজের মধ্যেই ঢুকবো। শুধু আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন পড়াশুনো বেশি শিখি, তাই আমি কলেজে পড়ছি, নাহলে বাড়ির আর কেউ কলেজ অবধি আমাদের বাড়িতে কেউ গড়ায়নি। ওর মায়ের স্বপ্ন ছিল ছেলে কলেজ পাস করবে, তাই মায়ের স্বপ্ন পূরণের জন্যই ওর কলেজে পড়া। সমস্ত কিছু বলে এবং জানতে পারে যে মেয়েটির পরিবার হচ্ছে অত্যন্ত শিক্ষিত, মেয়েটির বাবা প্রফেসর, মেয়েটির একজন কাকা, চারজন কাকা, তার মধ্যে একজন কাকা আবার স্কুল টিচার, বাকিরা যারা আছে সবাই সরকারি চাকরি করে। তো অত্যন্ত শিক্ষিত এবং বেশ ভালো এলিট ক্লাস যাকে বলা হয়। আর ছেলেটির পরিবার খুব সাধারণ। আর পরিষ্কার করে বলে দেওয়া ভালো, সিরাজের বাবাদের কাঠের দোকান আছে বা কাঠের কাজ করে, ওরা নিজেদের দোকান না, কাঠের কাজ করে, তো সবাই ওই কাঠের কাজ ওইসবের মধ্যেই যুক্ত। সে সিরাজের সঙ্গে মেয়েটার প্রেম ভালোবাসা হওয়ার পর একদিন মেয়েটা বলে যে আমি তোমাকে অনেক দিন ধরে দেখেছি, শুধুমাত্র তোমার সঙ্গে যাতে একদিন না একদিন কথা হয় বা তুমি আমাকে নোটিস করো, তার জন্যই তোমার কম্পার্টমেন্টে আমি উঠতাম। আর আমার বান্ধবীরা লেডিসে উঠলে আমি শুধু তোমার জন্য আমি দেখতাম তুমি কোন দিকে আছো, তারপরে তোমার কম্পার্টমেন্টে উঠতাম এবং আমি দাঁড়িয়ে থাকতাম এমনভাবে যাতে তুমি আমাকে দেখতে পাও, অবশ্য কথা বলো। বলছে এরকম ব্যাপার? বলে হ্যাঁ, কারণ আমি যেচে কথা বলতে তো একটা ছেলের সঙ্গে পারি না, তো এটা আমার কৌশল বলতে পারো। যাকে দুজনের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কৌশল হতেই পারে।
তারপর কিছুদিন বাদে যখন বিয়ের প্রস্তাব আসে, দুটো পরিবার থেকে কথাবার্তা চলতে থাকে, তখন মেয়েটির পরিবার দেখে জাতিতে মুসলিম হলেও যেহেতু আর্থিকভাবে একটু অনুন্নত সিরাজরা, তো মেয়েটির পরিবার রাজি হয় না। তারা স্ট্রেট বলে দেয়, না এটা সম্ভব না, এটা হবে না। তো তারপর মেয়েটা অন্য জায়গায় মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাড়াহুড়ো করে। মেয়েটার তখন কলেজ কোর্সও কমপ্লিট হয়নি, সিরাজের তখন ফাইনাল ইয়ার চলছে। মেয়েটা খুব বেশি হলে হয়তো সেকেন্ড ইয়ারে পড়তো। মেয়েটার পড়াশোনা মাঝপথে থামিয়ে দিয়ে তারা তাড়াতাড়ি করে তাদের চেনাশোনা পরিচিতর মধ্যে বিয়ে দিয়ে দেয়। কলেজে আর মেয়েটা আসতো না, সিরাজের সঙ্গে দেখা হতো না। বলছে ভাই মনের কষ্টে কষ্টে প্রায় আধমরা হয়ে গেছিল, ওর কোনো কিছুতে মন ছিল না। এমনকি ওদের যে ধর্মীয় আচার আচরণ, যে নামাজ পড়া বা সব কিছু, সেগুলো থেকেও আস্তে আস্তে ওর মন উঠে গেছিলো। বাড়ির বড়রা সবসময় ওকে সঠিক পথে থাকার শিক্ষা দিত, ছেলে যেন কিছু করে না ফেলে। মেয়েটার প্রতি এত দুর্বল হয়ে গেছিলো, এতটা গভীরতা ছিল ওদের সম্পর্কের, মেয়েটাকে ছাড়া কিছু ভাবতেই পারতো না। কিন্তু সময় সব কিছু ঠিক করে দেয়। আস্তে আস্তে বছর ঘুরলো, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, ও আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে মেয়েটার সঙ্গে ফোনে কথা হতো না। প্রথমত একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সেখানে ফোনে কথা বলা, সিরাজ খুব ভদ্র পরিবারের ছেলে, সেটা কখনো করেনি। একবার দুবার ট্রাই করেছিল যে কেমন আছে না আছে যদি জানতে পারা যায়, কিন্তু মেয়েটার ফোন সুইচ অফ, স্বাভাবিক, নাম্বার চেঞ্জ করে দিয়েছে। তারপরে তার সঙ্গে যোগাযোগের কোনো সূত্র বা মাধ্যম ছিল না। একাধবার ওই মেয়েটির সঙ্গে পড়তো, একই ক্লাসে, একই রুমে বসতো, একই সাবজেক্ট ছিল ওদের, সেই রকম একজন দুজনের সঙ্গে কথা হয়েছিল যে কি খবর, কেমন আছে। তো তারা বলেছিল যে বিয়ে হয়েছে, একটু দূরেই বিয়ে হয়েছে, ওদেরই আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু দূরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ইচ্ছা করে এই দূরে পাঠিয়ে দিয়েছে ওর বাবা মা, যাতে তোমার সঙ্গে যোগাযোগ না থাকে। মনে হয় ভালোই আছে, কারণ আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। ওর বাবা মা চায়ও না যে কলেজে কারোর সঙ্গে যোগাযোগ থাকুক, কেন, কোন কথা থেকে কোন কথা উঠবে, ইত্যাদি ইত্যাদি। এবার অনেকগুলো বছর, বারবারই বললাম, কেটে গেছে, প্রায় বছর 3 কেটে গেছে। সিরাজও স্বাভাবিক হয়ে গেছে, আস্তে আস্তে পুরনো ঘা শুকিয়ে গেছে তার। বাড়ি থেকে এবার সিরাজের যে কাঠের ব্যবসা, বাবার যে কাঠের কাজ করতেন, সেই কাঠের কাজটাকে আস্তে আস্তে, ও পড়াশুনো কমপ্লিট করেছে কিন্তু চেয়েছিল যে নিজেদের একটা ছোটোখাটো ব্যবসা করাও, তাই শুরু করলো। কাঠের ওপরই নিজেদের দোকান শুরু করলো, যেটার বাবা কাকারা পারেনি, অন্যের দোকানে কাজ করতো, ও এবার সেটা নিজে শুরু করলো, এবং আর্থিক অবস্থা আস্তে আস্তে বেশ উন্নত হচ্ছিল। সেই সময় যে ঘটনা বলছে, তারও বিয়ে হয়ে গেছিল। পরবর্তীকালে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, সে বাপের বাড়ি ফিরে আসে, সেটা একটা অন্য বিষয়। একটা ভালো জায়গায় বিয়ে হয় এবং সংসার শুরু করেছে, বেশ সুখে শান্তিতেই ওরা ছিল। এবং ততদিনে সিরাজের আজকে যে ঘটনা বলছে যে বোন, সে বাড়ি ফিরে এসেছে, সংসার তার হয়নি, তার কপালে ছিল না, তাকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, সব কিছু ছিল। একদিন সিরাজ তার ওয়াইফকে নিয়ে কোথাও দূরে বেড়াতে গেছিলো, কোলে ছিল তাদের একটা ছোট্ট বাচ্চা, তাদের নিয়ে 3 জনে ওরা আসছে, হঠাৎ কি একটা রাস্তায় পড়েছিল, স্ত্রী মারিয়ে ফেলে। আর বলা ভালো স্টেশনের মানে ধারের রাস্তা দিয়ে ওরা আসছিল, কি একটা মারিয়ে ফেলে, ওর স্ত্রী চেঁচিয়ে উঠে, ওরে বাপরে কি, ব্যাস ওইটুকুই। তারপরে সিরাজ বলে কি মারালে, কি করলে, বলে বুঝতে পারলাম না, কি একটা পায়ে লাগলো, বেশ পা ঝনঝন করে উঠলো। বলে থাকে হয়তো অনেক কিছু পড়ে, রাস্তা দরকার নেই, চলে গেছে। এবং তারপরে বাড়ি এসছে, সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, লোডশেডিং হয়ে গেছে, সারা ঘর অন্ধকার। ওরা নিজেদের মধ্যে ঘরে কথা বলছে, কথা বলতে বলতে দেখলো স্ত্রী চুপ করে গেল, চুপ করে চুল খুলে বসে আছে। রাত্রেবেলা চুল খুলে স্ত্রী থাকেন ওভাবে বসে, আর নড়ছে নিজের মতন করে, কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু নড়ছে। সিরাজ তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, এরম করছো কেন। প্রথমে ভাবে বাচ্চাকে হয়তো ঘুম পাড়াচ্ছে, মায়েরা যেমন দুলে দুলে ঘুম পাড়ায়। তো হঠাৎ খেয়াল করলে না, মেয়ে তো ঘুমোচ্ছে খাটে একটা পাশে, ও তো শুয়ে আছে, তাহলে বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াবার কোনো যুক্তি নেই, তাহলে ওইভাবে দুলছে কেন, পেছন ঘুরে কেন, অদ্ভুত লাগছে। তো যখন বললাম লোডশেডিং হয়ে গেছে, ঘরে একটা ছোট্ট ল্যাম্প জ্বালিয়েছে ওরা, তো
সামনে এগিয়ে গিয়ে কী গো বলে ওর কাঁধে হাত দিয়েছে সিরাজ। তো ওয়াইফ যখন পেছন ফিরেছে দেখছে ওয়াইফের মুখের একটা পার্ট তো ওয়াইফের মুখ, একটা সাইড ঠিক যেন জলছবি হয়, জলছবির মতো ওর যে গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, তার ছবিটা ফুটে উঠেছে। ও না চিৎকার করে সিরাজ পেছন দিকে ছুটে গেছে, এই কে তুমি, এরকম একটা কিছু বলে। তো ওর চিৎকারটা এত জোরে ছিল যে পাশের ঘরে ওর মা ছিল, বোন ছিল, বাবা কাকারা দাওয়ায় ছিল দূরে বেশ, তারাও শুনতে পেয়ে ছুটে এসছে যে কী হলো কী হলো, এত চিৎকার করে উঠলে কেন, কী হলো। কারো কিছু মানে অন্ধকারে ভাবছে কারো ঘাড়ে কিছু পড়ে গেল কি না, বা কিছু ক্ষতি হলো কি না। তখন এসে বলছে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা করতে। সিরাজ বলছে আমি যেন কী একটা দেখলাম, বলতে পারছি না গার্লফ্রেন্ডকে দেখেছি, স্ত্রী সামনে বসে আছে, কী ভাববে। ততক্ষণে কারেন্ট এসে গেছে। স্ত্রীও বলছে কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে ডাকতে এলো, তারপর কেন এরকম করলো আমি জানি না। তো সিরাজের মা বলছে তুমি জানো না, তুমি ঘরে ছিলে, তোমার স্বামী এত চিৎকার করলো, হাতে বলছে যন্ত্রণা করছে, তোমাদের মধ্যে কি কোনো অশান্তি হচ্ছিল নাকি? ভাবছে হয়তো নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে কোনো হাতাহাতি হয়েছে তাই জন্য। বলে না না কিচ্ছু না। প্রথম দিন গেল, বেশ হাতে যন্ত্রণা, হাতে বরফ সেঁক দিচ্ছে, কারণ কিছু ওর ঘাড়ে হাত দিয়েছে, এই কি তুমি এরকম দুলছো কেন, তাতে হাতে যন্ত্রণা হওয়ার কোনো কারণ নেই। ঝটকাছেন, ইলেকট্রিক শক লাগার মতো ওর হাতে ঝটকা লেগেছে। সেকেন্ড দিন গেল, থার্ড দিন আস্তে 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 দেখলো ওই হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বারবার হাতে নানা রকম সাদা, ওখানকার একজন ডাক্তারকে দেখিয়েছিল, ব্যায়াম দিয়েছিল, অনেক কিছু বলে, অনেক সময় নার্ভ থেকে হয়, হঠাৎ করে চোট লাগলে এরকম নার্ভের ওপর প্রবলেম হয়, ওষুধপত্র সব খেয়েছে, সব কিছুতেই ভালো হচ্ছে না। এবং বর্ধমান মেডিকেল কলেজে ওই হাতের জন্য দীর্ঘদিন চিকিৎসায় ছিল, দীর্ঘদিন, কিছুতেই ওই হাতটা, যে হাতে প্রবলেমটা হলো, হাতটা ভালো করে মুভমেন্ট হতো না। কিছু একটা জিনিস একটা সময় এমন দাঁড়ালো, কোনো জিনিস শক্ত করে ধরতেই পারতো না, পড়ে যেত হাত থেকে, মানে পুরো একটা হাত ধীরে 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 অকেজো হয়ে গেল। যাদের হাতেরই কাজ, কাঠের মিস্ত্রি মানে তো হাতের কাজ, তা একটা হাত চলে যাওয়া মানে তার কত ক্ষতি। তবু ওই একটা হাত নিয়েই সে কিন্তু লড়াই করে যেত, প্রত্যেকটা সময় যতটা পারতো কাজ করতো, কাজের সে মানে কমতি দেয়নি। তারপর বাড়ির লোকেরা ওদের, যেমন ওরা পীর বাবার কাছে যায়, মাজারে যায়, সেখান থেকে নানা রকম জল পোড়া সব কিছু নিয়ে অনেক কিছু ওর মা করেছে, স্ত্রী করেছে। এবং বলে আমরা সবসময় সবাইকে বলি না, কিছু কিছু হিন্দুদের তান্ত্রিক যারা আছে তাদের কাছেও আমরা গেছি, কেন বিপদে পড়লে মানুষের অত ধর্মটর্মর খেয়াল থাকে না, সব রকমভাবে সে চেষ্টা করে যাতে একটু উপকার হয়, তারা সব রকম চেষ্টা করছে, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এরপর একজন ওদেরই পীর বাবার, মানে বিভিন্ন পীরের কাছে ঘুরেছে, লাস্টে বলছে যা বলে তাই করে। তো সেই পীর বাবার কাছে বলছে তোমার ছেলেকে বলো তো সত্যি কী হয়েছিল, পরিষ্কার করে না বললে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না। এবার যেহেতু স্ত্রীকে ডাকতে গেছিলো, তারপরে স্ত্রী পেছন ঘুরেছে, তারপর হাতে হঠাৎ লেগেছে, এমন ঝটকা মেরেছে, এবার সবাই না ওর বউকেই ঘুরে ফিরে দোষ দিত, সিরাজের যে বউকে, তুমি নিশ্চয়ই কিছু করেছো তোমার স্বামীকে, তোমার স্বামী তোমাকে ডাকতে গিয়ে তার হাত এরকম নষ্ট হয়ে গেল, তুমি তো ভীষণ মানে ডাইনি টাইপের, মানে এরকম অপবাদও তার দিকে আসতো। বউটারও প্রচণ্ড মানসিকভাবে বউটা ভেঙে পড়েছিল, মানে অশান্তি এত চরমে ওঠে, বউটা বাড়িতে একেতে অভাব শুরু হয়েছে, কাজ হচ্ছে না, তার মধ্যে স্বামী ছেলে অসুস্থ বলে বাড়ির লোকেরাও বউটাকে সহ্য করতে পারছিল না। বউটা বাচ্চাকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায় অশান্তির থেকে বাঁচার জন্য। কিন্তু তাতে তো লাভ হলো না, সিরাজের হাতের সমস্যা রয়ে গেছে। আবার স্বামীর কথা ভেবে, মায়া করে, অসুস্থ মানুষ ভেবে সে আবার ফিরে আসে ওয়াইফ। এভাবে চলছে। তখন সেই পীর বাবা বললেন কি হয়েছে সত্যি কথা বলো তো, কিছু লুকিও না। তখন সিরাজ যেহেতু অতদিন ধরে ভুগছে, তখন পুরো বিষয়টা প্রথম থেকে বলে যে তুমি একটা কাজ করো, তোমার সেই গার্লফ্রেন্ড যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল সে এখন কোথায় আছে, কেমন আছে, কোনো খোঁজ নিয়েছো? বলে না, মেয়েদের ব্যাপার তো খোঁজ নেওয়া ঠিক হবে না। বলো তোমাকে খোঁজ দিতে হবে না, তোমার বউ আর তোমার বোন যাবে, ঠিকানা দাও। ঠিকানা নিশ্চয়ই তুমি জানতে? বলে হ্যাঁ তা তো জানতাম। ঠিকানা দাও, সেই বাড়িতে এরা যাবে, এরা গিয়ে খোঁজ খবর নেবে। বলে কি হবে? বলে কি হবে না হবে আমি পরে বলবো, খোঁজ খবর নাও। তো খোঁজ খবর নেওয়ার জন্য তার বোন আর বউ দুজনে গেছে।
সেখানে গিয়ে, কেন ছেলেরা গেলে একটা প্রবলেম হতে পারে, বলেছে আমরা ওর কলেজে পড়তাম, বান্ধবী এই হিসাবে গেছে। গিয়ে যেটা জানতে পারলো সাংঘাতিক, বিয়ে তো হয়েছিল সেই মেয়ের, বিয়ে হবার মাত্র 1 সপ্তাহের মাথায় সে ওই স্বামীর ঘর করতে পারেনি, সে চলে এসেছিল। চলে এসে তার বাড়ির লোক বাড়িতে তাকে বন্ধ করে রেখেছিল। খুব মানে একে ছাড়া সে কিছুতেই থাকবে না, সিরাজকে ছাড়া, আমাকে মানে ওখান থেকে ডিভোর্স করিয়ে দাও, আমি সিরাজকে বিয়ে করব, সিরাজ তো বিয়ে করেনি, ওর কাছে ফিরে যাওয়ার আমার রাস্তা আছে, আমাদের তো ধর্মও এক, কী সমস্যা, ওরা কাঠের কাজ করে বলে কি মানুষ না, ইত্যাদি ইত্যাদি। তো এর বাড়ির লোক তো কিছুটা ইগোতে নিয়েছিল বিষয়টা, যে না আমরা যখন সব মানে একবার সম্পর্ক ভেঙে দিয়েছি, আবার তার কাছে গিয়ে পায়ে পড়তে পারবো না, আমাদের সম্মানহানি হবে। তো এরকম নানা রকম কথাবার্তা বলতে মেয়েটি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগত। এরা তো জানতো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, কোনো কন্ট্যাক্টও নেই তার সঙ্গে, তাতে যে এত কাণ্ড হচ্ছে কে জানে। মেয়েটি মনের দুঃখে রেল লাইনে আত্মহত্যা করে এবং অদ্ভুতভাবে বলছে, মেয়েটির বাড়িতে অনেকে তারা বলছে প্রতিদিন সন্ধেবেলা বা রাত্রিবেলা বাড়ির সবাইকে লুকিয়ে গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকতো একা একা। বাড়িতে দাদা কাকারা গিয়ে তাকে আবার বাড়ি নিয়ে আসতো, ফিরিয়ে এনে তার ওপর বেশ কথা শোনাতো, সবাই মিলে তাকে শাস্তিও দিত। প্রায় দিন রাত নেই বিরেতে নেই দুপুর নেই ওইখানে গিয়ে বসে থাকতো, খালি ভাবতো যদি ট্রেনটা এসে দাঁড়ায়, যদি সিরাজের সঙ্গে আমার দেখা হয়। কিন্তু ওভাবে তো দেখা হতো না। বলছে শেষের দিকে মানসিক অবসাদে মাথাটাও যেন খারাপ হয়েছিল, কিছু মনে রাখতে পারতো না, দিন তারিখ গুলিয়ে ফেলতো, এরকম হতো তার। হতে হতে সে একটা ভয়ঙ্কর পদক্ষেপ বেছে নেয়। সেও পদক্ষেপটা নিয়েছিল ওই যে ট্রেনটাতে মানে যে লাইনটায় ওরা যাতায়াত করতো, ওই লাইনে ট্রেনে গিয়েই সে নিজেকে শেষ করে দেয়। সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে চিঠিতে লিখে যায় বাড়িতে, বাড়ি ছেড়ে যাওয়ার আগে, যে সিরাজকে পেলাম না, এই জীবনের আমার আর কোনো দরকার নেই। তারপরে কিভাবে বিষয়টা চাপা পড়েছিল, কিভাবে ওরা কোনো কেসও হয়নি, কিছু হয়নি, সেই বিষয়ে এরা কিছু জানে না। তো সমস্ত বিষয়টা জানার পর সিরাজের যে বর্তমান ওয়াইফ আর কি, সে একটু তার মন খারাপ হয়, তার স্বামীর এরকম একটা সম্পর্ক ছিল, সে কিচ্ছুই জানতো না, স্বামীও কোনো দিন বলেনি। তারপর স্বামীকে পরিষ্কার বলে যে এই এই ব্যাপার, বলে আমিও তো তোমার মধ্যে দেখতে পেয়েছি। তারপর পীর বাবার কাছে আবার ফিরে যাওয়া হয়, তাকে পুরো ডিটেলসটা বলা হয়, এই এই হয়েছে। তখন উনি বলেন তোমার স্ত্রী যেদিন ফিরছিল, সেই যে কী একটা মারিয়েছিল, তো সেই ওই মেয়েটি কিছু একটা করেছিল। তারপর থেকে মেয়েটি এই মেয়েটার শরীরে বাস করা শুরু করে। তুমি যে ভাবছো একদিনে ঝটকায় তোমার হাত নষ্ট হয়ে গেছে, তা না, ও তোমার স্ত্রীর শরীরে আশ্রয় নিয়েছিল দীর্ঘদিন ধরে এবং সবসময় চেষ্টা করতো তোমার একটা বড় ক্ষতি করার, তোমার হাত অকেজো করার তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য ছিল তোমাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার। কিন্তু যাই হোক, ওভাবে তো চাইলেই হয় না, তো সে পারেনি। কিন্তু প্রতিটা মুহূর্তে সে চেষ্টা করে গেছে বারবার যে তোমাকে বিপদে ফেলার। তো সেই দিন তুমি তাকে প্রথমবার দেখতে পেয়েছো, কিন্তু তার মানে এই নয় তারপর থেকেই তোমার স্ত্রীকে ও ধরে রেখেছিল। এবং তুমি তোমার স্ত্রীর সঙ্গে যখন সম্পর্কে যেতে বা কিছু, সেগুলোও কিন্তু সে দেখতে পেত, তাতে তার রাগ বা প্রতিহিংসা আরও বাড়তো। তাই জন্য সে তোমার ক্ষতি করেছে এবং আরও বড় ক্ষতি করার মানে আশায় ছিল, কিন্তু পারেনি, এখন অবধি পারেনি এবং দেব না, সে চলে গেছে। তোমার স্ত্রীকে এখনও সে ধরে রেখেছে। বলছে আমার স্ত্রীর মধ্যে আর তারপর থেকে তো কিছু অস্বাভাবিকত্ব সবসময় দেখিনি, মাঝে মাঝে অশান্তি টশান্তি হলে চুপ করে বসে থাকে, ঠিক আছে, কিন্তু এছাড়া তো কোনো মানে ভূতে ধরলে লোকে যেরকম বলে সেসব তো কিছু করছে না। বলছে ওরম কিছু করবে না, কারণ ওর উদ্দেশ্য তোমার স্ত্রীকে সবার সামনে পাগল প্রতিপন্ন করা না, তোমাদের দুজনকে বিচ্ছেদ করিয়ে তোমাকে ওর সঙ্গে নিয়ে যাওয়া। তাই জন্য ও ধরে রেখেছে। সব আত্মা ধরে রাখলে বোঝা যায় না, অনেক মানুষের শরীরে আত্মা এমনভাবে থাকে যে কেউ বলতে পারবে না তার শরীরে কোনো আত্মার বাস আছে। খুব স্বাভাবিক, মানুষের মধ্যে চলাফেরা খাওয়া দাওয়া সব তারা করে। যে কিছু কিছু মৃত্যু যখন হঠাৎ করে বলি বাবা কী করে হলো, তো অনেক সময় তারাই করায়, সেই পীর বাবার বক্তব্য অনুযায়ী। তো তিনি তার অনুযায়ী সমস্ত আচার বিচার করতে শুরু করলেন, তাকে ওয়ার্নিং দেওয়া, তুই শরীর ছেড়ে দে বা কিছু।
যা যা কিছু মাদুলি বা যে যে কাজ উনি করছিলেন সেইগুলো করার পর তার শরীরে বউটার শরীরে যে ধরেছিল পরিষ্কার সে বেরিয়ে এলো। বউটার মানে চুল খুলে এসে কি ভয়াবহ, পারলে সেই ছোট বাচ্চাটাকেই মানে মারতে যায়, রীতিমতো বাড়িতে বেঁধে ফেলা হলো। বলে এবার প্রমাণ হলো ওর শরীরে বাসা করেছিল, ওকে বুঝতে দেয়নি তোমাদেরকে, মানে এত সবার সঙ্গে শত্রুতা তৈরি করে নিয়েছে যে কাউকে শান্তি দেবে না, যেহেতু ও নিজে শান্তি পায়নি। তারপর ও বেরিয়ে চলে এলো, ওকে বলেছিল যে কী চাস, তুই কী চাস, একটা পুরো হাওয়ার মতন শুধু বলেছিল কী চাস বল। তো পীর বাবা বিড়বিড় বিড়বিড় করছে, পীর বাবা বলছেন, পীর বাবা শুনতে পাচ্ছেন, এরা কেউ শুনতে পায়নি। বলেছেন সিরাজকে স্টেশনের ধারে যেখানে প্রথম আমাদের দেখা হয়েছিল সেই স্টেশনে ওকে পাঠাও, রাত্রেবেলা একা, আমি শেষবার ওকে দেখে আমি ওখান থেকে চলে যাব। স্বাভাবিক বলছে না, তোকে তো ওভাবে ওখানে পাঠানো যাবে না, তুই যে আর কোনো তার ক্ষতি করবি না তার গ্যারেন্টি কে নেবে, তুই যে তাকে তোর সঙ্গে নিয়ে যেতে চাইছিস না তার গ্যারেন্টি কে নেবে। এভাবে সিরাজকে আমরা কেউ ছাড়তে পারবো না, অন্য কিছু উপায় থাকলে বল, এটা হবে না। বিভিন্ন রকম কথাবার্তা পীর বাবার সঙ্গে, তার পীর বাবা, আবারও বলছি, পীর বাবা তার সঙ্গে বিড়বিড় করে মন্ত্র পড়ছেন এবং কিছু সর্ষে জাতীয় জিনিস ছুঁড়ে মারছেন। কিন্তু পীর বাবাকে কি বলছে সেটা কিন্তু সে বউটা যে মুখ দিয়ে কিছু বলতে তাই না, বউটার মুখ দিয়ে শুধু গো গো আওয়াজ ছিল। পীর বাবা নিজে বলছেন আমি শুনতে পাচ্ছি ও আমাকে কীভাবে কি বলছে। সমস্ত কথাবার্তা হওয়ার পরে উনি বোঝা যায় যে পীর বাবা রাজি হচ্ছেন না, না সিরাজকে একা ছাড়বো না তোর সঙ্গে, তুই অন্য কিছু উপায় বল, তোর সঙ্গে ছাড়বো না, তুই এর ক্ষতি করে দিবি, তুই চালাকি করছিস, তুই চালাকি করিস না। পরপর ওর গায়ে সর্ষের মতন কিছু একটা মারতে থাকে। আমি কেন মতন মতন বলছি, কারণ তিনি ওগুলো মেনশন করেননি যে কী ছুঁড়েছিল বা কিছু, তো আমি জানি না বলে আমি মতন শব্দটা ব্যবহার করছি। সে আরও ক্ষেপে যায় এবং বলে এটাই লাস্ট চান্স, যদি ওকে ওভাবে আনতে পারো তবেই ওকে আমি একবার শেষ দেখা দেখব, আমি দেখে চলে যাব এবং ওকে কথা দিতে হবে ও আমাকে ভুলবে না, আমাকে মনে রাখবে এবং ও স্ত্রীর কাছাকাছি কখনো যাবে না, এই দুটো কথা যদি দিতে পারে আমি ওকে ছেড়ে চলে যাব। মেন হচ্ছে ওর এটাই বক্তব্য। তো পীর বাবা রাজি হয়ে যান। তারপরে যেদিন ঠিক করা হয় সেই দিন বলেও যাবে। এবার বাড়িতে তো কেউ রাজি না, যে ছেলেকে ওই মৃত্যুর মুখে আমরা কেউ ছেড়ে দেব না, আপনি অন্য কিছু ব্যবস্থা করুন। পীর বাবা বলেন আমি লুকিয়ে থাকবো, তোমার ছেলেকে আমি যে কবজটা দিয়ে রেখেছি ও মারতে পারবে না, হ্যাঁ ধাক্কা মারতে পারে, ঠেলে ফেলতে পারে, মাথা ফাটিয়ে দিতে পারে, এটুকু পারে, প্রাণে মারতে পারবে না, এটুকু বিশ্বাস রাখো ওপরওয়ালার ওপর। তারা দেখছে বলে, না হলে যদি দেখো তোমরা যদি ভাবো বাড়িতে থাকলেই ছেলে সুস্থ থাকবে, তাও কিন্তু না, যেভাবে ওকে ঘিরে নিয়েছে ওকে ও চলে যাওয়াটাই সব থেকে ভালো, না হলে তোমার বাড়িতে থাকলেও তোমার ছেলেকে মেরে দিতে পারে, কারণ ওদের শক্তি অসীম। তো এটা ভাবার কোনো কারণ নেই যে স্টেশনে যেতে দিলাম না, বাড়িতে ছেলে খুব স্বাভাবিকভাবে থাকবে, সুস্থভাবে নিরাপদ, তা কিন্তু না। ঘটনাটা কিন্তু ওর বাড়িতেই ঘটেছে, রাস্তায় কিন্তু কিছু হয়নি। সব কিছু শুনে ওরা বাধ্য হয়ে রাজি হলো, উপায় ছিল না। সেই একদিন রাতে ঠিক হয়, সেখানে তারা নিয়ে যায় সিরাজকে এবং যেখানটায় মারা গেছিলো জিজ্ঞেস করেছিল, আগে থেকে ওরা জিজ্ঞেস করেছিল কোন জায়গায় হয়েছিল ঘটনাটা, ঠিক সেই জায়গায় সিরাজকে অনেক গভীর রাতে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিল পীর বাবা, সিরাজের বাবা আর এক কাকা, কোনো মহিলার সঙ্গে ছিল না। নিয়ে যাওয়া হয়, সেখানে সিরাজকে দাঁড় করিয়ে দেন পীর বাবা, বলে তুমি এখানে দাঁড়াও আর মনে মনে ওদের কিছু, ওরা দুয়া বলে, দুয়ার দুরুদ বলে, এটা পড়তে থাকো, আর কিচ্ছু করতে হবে না, তুমি দাঁড়াও, কিছু হবে না। ও বলেছে ও এসে দেখা করে তোমার সঙ্গে চলে যাবে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট কিংবা তারও বেশি সময় হয়ে যায়, সিরাজের সঙ্গে দেখা করে। সিরাজ দেখে একটা হাওয়ার মতো কুণ্ডলি উঠল, মুখে একটা পুরো জলছবির মতো একটা চেহারা ভেসে উঠল বাতাসে। ঠিক যেমন বলছে যে যখন বাজি পোড়ানো হয় দেখবেন মালার মতো গিয়ে বিভিন্ন রকম নাম হয়ে যায় বা কিছু হয়, ঠিক ওই রকমই একটা ভেসে ওঠার মতন হাওয়ার মধ্যে একটা চিত্র ভেসে উঠলো ওর সেই এক্স গার্লফ্রেন্ডের, সেই মুখ, সেই চোখ, শুধু একটা জলছবির মতো একটা আবছা অবয়ব। ওরা একে অপরের দিকে তাকালো, মেয়েটা মিলিয়ে চলে গেল, ব্যাস এইটুকুই হয়েছিল। তারপর অনেক বছর
ছেলেটি ভালো ছিল, সুস্থ ছিল, সংসার করেছে, তাদের পরে আবার একটি পুত্র সন্তানও হয়। কিন্তু পরবর্তীকালে এই ঘটনাটা যখন বোনটি বলছে, তার তখন প্রায় 1 বছর হয়ে গেছে। এই একটা টোটোয় করে আসতে গিয়ে টোটোটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলো, তো ওর সঙ্গে তো অনেক যাত্রী ছিল, তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওর এমনভাবে মাথায় লাগলো বেকায়দায়, ওর রক্তক্ষরণ হয়, তো মারা যায়। সিরাজ আজকের দিনে বেঁচে নেই, কিন্তু ওই ঘটনার পর সিরাজ কিন্তু বেঁচে ছিল তারপরে অনেক দিন। এই ছিল ঘটনা বন্ধুরা। স্টেশনে শুরু, স্টেশনেই শেষ। তবে মনে হয় সেই মেয়েটি কথা রাখেনি, সেই আত্মা কোনো না কোনোভাবে সে সিরাজকে নিয়ে গেল, বা হয়তো ওইটুকুই তার পরমায়ু ছিল, দুটোর যে কোনো একটা হতে পারে। স্টেশনের ঘটনা বললে স্টেশনের প্রেম, স্টেশনে শুরু, স্টেশনেই শেষ। অনেকে তোমরা রেল লাইনের ঘটনা, স্টেশনের ঘটনা শুনতে চাও, তো সবসময় আমাদের কাছে তো সেরকম ঘটনা আসে না, যখনই আসে আমি চেষ্টা করি তোমাদের সামনে নিয়ে আসার। তারপরেও একটা কথা বলবো বন্ধুরা, অনেকে হয়তো কমেন্ট করবে এরকম কিছু হয় না, অবাস্তব, অবিশ্বাস্য, তাদের জন্য একটাই কথা, আগেও বলেছি এখনও বলবো, একদম বিশ্বাস করতে যদি মন না চায়, বিশ্বাস একদম করবেন না, এন্টারটেনমেন্ট হিসাবে নিন ব্যাস। কিন্তু যিনি পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কমেন্ট করবেন না, কারণ তারা তো ঘটনা পাঠাচ্ছেন, এভাবে তো কোনো প্রমাণ তারা দিতে পারবেন না যা আমাদেরকে বিশ্বাস করাবেন। আপনি আমি বিশ্বাস নাই বা করলাম, একটা ঘটনা হিসাবে এভাবে নিন না স্বাভাবিকভাবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না।